শীতকাল পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম। হরপ্রসাদ রায়ের জমিদার বাড়ি তার ঐতিহ্যবাহী কৃষ্ণ মূর্তির জন্য প্রসিদ্ধ। কৃষ্ণ মূর্তিটি ছিল জমিদারের পিতার কাছ থেকে প্রাপ্ত একটি প্রাচীন রত্ন খচিত শিল্পকর্ম, যা বহুদিন ধরে পরিবারের ঐশ্বর্যের প্রতীক। এক ভোরে জমিদার বাড়ির কর্মচারী রতন সর্দার চিৎকার করে বলে ওঠে যে জমিদার বাবুকে তার শোবার ঘরে খুন করা হয়েছে। একই সঙ্গে কৃষ্ণ মূর্তিটিও চুরি হয়ে গেছে। জমিদারের দুই ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল, ফলে প্রথম সন্দেহ যায় বড় ছেলে আবির এবং ছোট ছেলে সমীরের দিকে। কেসটি নিয়ে স্থানীয় পুলিশ ইন্সপেক্টর অরুণ সান্যাল অনেক চেষ্টা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তখন মৈনাক সেন এই কেসটি দিতে রাজি হন। মৈনাক সেন কি পারবে এই রহস্যের আড়ালে সত্যি ঘটনাটা উদ্ঘাটন করতে? কলকাতার একটি শীতল সন্ধ্যা। সন্ধ্যের ধোঁয়াশা তখনও পুরোপুরিভাবে নামেনি। আমি রুদ্রজিৎ বসে আছি আমার প্রিয় বন্ধু মৈনাক সেনের বৈঠকখানায়। বাইরে থেকে ভেসে আসছে রিকশার ঘন্টার আওয়াজ আর রাস্তার কোলাহল। মৈনাক আমাদের শহরের একজন বিখ্যাত গোয়েন্দা, বয়স 30-এর কোঠায়, ছিপছিপে গরম। তার চোখ দুটো যেন সর্বদাই জ্বলজ্বল করে, প্রতিটি রহস্যের আভাস সেখানে পড়ে। মৈনাক গোয়েন্দাগিরিতে নাম করেছে তার তীক্ষ্ণ বুদ্ধি আর পর্যবেক্ষণের ক্ষমতা দিয়ে। সাধারণ লোকজন থেকে পুলিশ তার পরামর্শ নিতে দ্বিধা বোধ করে না। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে তার প্রতিটি কেস সমাধান করে অত্যন্ত নিঃশব্দে। তার জীবনের একটাই নীতি, রহস্যের সমাধান যতই জটিল হোক, সত্য সবসময় সরল। আমার সাথে তার পরিচয় হয়েছিল বছর 3 আগে। আমি তখন আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এক সন্ধ্যায় কলেজ স্ট্রিটে এক বন্ধুর মাধ্যমে তার সাথে আমার পরিচয়। সেদিন থেকে আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠি। মৈনাকের দুর্ধর্ষ যুক্তি প্রমাণের পদ্ধতি আর আমার গল্প বলার ক্ষমতা আমাদের একটা অসাধারণ জুটি তৈরি করে। সেদিনও আমরা পুরনো দিনে গল্প করছিলাম। বৈঠকখানার এক পাশে তার বড় একটা বইয়ের তাক, সেখানে সেলফ ভর্তি ডিটেকটিভ উপন্যাস এবং প্রাচীন ভারতের আইন বিচারের বই। আমি জানতাম আমাদের এই নির্জন সন্ধ্যায় কোনো নতুন রহস্য নিশ্চয়ই উপস্থিত হবে, এবং আমার ধারণা একদমই সত্যি হলো। হঠাৎ করে দরজায় কড়া নাড়ার আওয়াজ। একজন পত্রবাহক এসে একটি মোড়ক দিয়ে চলে গেল। চিঠি খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি চমকপ্রদ বার্তা। চিঠিটি ছিল ঘন কালো কালিতে লেখা, এক ধরনের তাড়াহুড়োর ছাপ যেন প্রতিটা লাইনে। মৈনাক চিঠিটা পড়তে শুরু করলো। শ্রীমান মৈনাক সেন, আমি আবির রায়। পূর্ববঙ্গের একটি গ্রামে আমাদের জমিদার বাড়ি। আমার পিতা জমিদার হরপ্রসাদ রায় গত পরশু রাতে নৃশংসভাবে খুন হয়েছেন। সেই সঙ্গে আমাদের পূর্বপুরুষের প্রিয় হীরে রত্ন খচিত কৃষ্ণ মূর্তিটি চুরি হয়ে গেছে। এটি শুধু একটি মূর্তি নয়, আমাদের পরিবারের গৌরব। পুলিশ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, তাই আপনার সাহায্য চাইছি। অনুগ্রহ করে কাল সকালের ট্রেনে রওনা হন। ইতি আবির রায়। চিঠিটা পড়ার সময় আমি লক্ষ্য করলাম মৈনাক ভারী চিন্তায় পড়ে গেছে। তার ভ্রু কুঁচকে গেছে, ঠোঁটের কোণে একটি রহস্যময় হাসি। রুদ্র, তুমি কি মনে করো? মনে হচ্ছে এই কেসে সাধারণ খুনের চেয়ে বেশি কিছু রয়েছে, তাই না? আমি বললাম, যদি শুধু চুরি হতো তবে খুনের কিন্তু প্রয়োজন ছিল না, আর যদি শুধু খুনই হতো তবে মূর্তি চুরি কেন? মৈনাক মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, রহস্যটি গভীর।
তবে সত্য জানতে হলে আমাদের যেতে হবে। আমি উত্তেজিত হয়ে বললাম, কিন্তু এখনই যেতে হবে? না, রাতের ট্রেনে যাওয়া ঠিক হবে না। কাল সকালেই বেরোবো। রাত্রিটা সময় নিয়ে ভাবতে হবে। রাতের খাবারের পর আমরা দীর্ঘক্ষণ চিঠি নিয়ে আলোচনা করলাম। পরের দিন সকালে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। ঠান্ডা হাওয়া দিচ্ছে। স্টেশনের চা দোকানের গরম ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে। স্টেশনের ভিড়ের মধ্যে মৈনাক যেন একটু অদ্ভুতভাবেই শান্ত। মনিরামপুর যাওয়ার ট্রেনটি ঠিক সময়েই ছাড়লো। ট্রেনে বসে আমরা আবার আলোচনা শুরু করলাম। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি মনে করো কে করতে পারে এই কাজ? হরপ্রসাদ রায় জমিদার ছিলেন, সুতরাং শত্রুর অভাব ছিল না। কিন্তু জমিদার বাড়ির সম্পত্তির প্রতি কারো লোভ থাকতেই পারে। প্রথম সন্দেহ পরিবারের সদস্যদের ওপরই পড়বে। ও আচ্ছা, তাহলে তোমার মতে আবির আর সমীর দুজনেই সন্দেহভাজন? এখনই কিছু বলা যাবে না। সন্দেহ করা সহজ, কিন্তু প্রমাণ খুঁজে পাওয়া কঠিন। আমি চাই আগে ঘটনাস্থল দেখতে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনতে, তবেই বোঝা যাবে আসল সত্য। আমি জানতাম মৈনাক যতটা সহজ কথায় কথা বলে, তার পর্যবেক্ষণ ঠিক ততটাই গভীর। এই কেস যে কতটা জটিল তা আমার জানা ছিল না। তবে একটা অদ্ভুত বিষয় পরিষ্কার ছিল আমার কাছে, এই কেস আমাদের একটা শ্বাসরুদ্ধকর যাত্রায় নিয়ে যাবে। ট্রেনটি দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। ট্রেন থেকে নেমে আমরা একটা ভ্যানে করে গ্রামের দিকে রওনা দিলাম। পথ যতই এগোলো ততই আমাদের চারপাশের দৃশ্য বদলাতে শুরু করলো। সবুজ ধানের মাঠ, তার মধ্যে সরু মেঠো পথ, আর ঝোপঝাড়ের মধ্যে লুকোনো ছোট ছোট বাড়ি। গ্রামের একটা নিস্তব্ধতা যেন অদ্ভুত রকমের চাপ সৃষ্টি করেছিল চারিদিকে। প্রায় আধ ঘন্টার যাত্রা। আমরা জমিদার বাড়ির সামনে এসে পৌঁছলাম। বিশাল বাড়ি, পুরনো দিনের স্থাপত্যশৈলীর নিদর্শন পরতে পরতে, কিন্তু কোথাও যেন জীর্ণ, ফিকে হয়ে গেছে। সামনে বড় উঠোন, যার একপাশে ছিল একটি প্রাচীন পুকুর, উঁচু খিলান, থাম দিয়ে সাজানো বারান্দা। বয়সের ছাপ বাড়ির প্রতিটা ইটে স্পষ্ট। মনে হচ্ছিল সময়ের ভারে ধীর গতিতে যেন নুয়ে পড়েছে। বাড়ির উঁচু দরজা আর সিঁড়ির ধারে ভাঙা সিংহ মূর্তি এই জমিদারের একটি প্রাচীন গৌরবের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। আমাদের অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন আবির রায়। বয়স 30-এর উপরেই হবে। খানিকটা গম রাঙা ত্বক, পরনে ধুতি পাঞ্জাবি। তার চোখে ঘুমহীন রাতের একটা ক্লান্তি, কণ্ঠস্বরে উদ্বেগ স্পষ্ট। আপনারা এলেন, খুব ভালো হলো। আমাদের সাহায্যের জন্য এগিয়ে না এলে কি যে হতো। আমরা এবার ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে পরিবেশও যেন খানিকটা ভারী। বড় উঠোন পেরিয়ে আমরা বিশাল বৈঠকখানায় প্রবেশ করলাম। ঘরের দেওয়ালে ঝুলছে জমিদার বাড়ির পূর্বপুরুষদের তৈলচিত্রে আঁকা ছবি। এককালে এই পরিবার যে গৌরবের অধিকারী ছিল তা কিন্তু বোঝা যায় পরতে পরতে। কিন্তু এখন সবকিছুই যেন খানিকটা মলিন। আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। সমীর রায়, আবিরের ছোট ভাই, বয়স 25-এর যুবক। তার চেহারা তীক্ষ্ণ, চোখে যেন এক ধরনের অস্থিরতা। আমাদের দেখে সে স্পষ্টতই খুবই বিরক্ত। দাদা, তুমি কি মনে করো বাইরের লোক এনে এই সমস্যার সমাধান হবে? সমীর, নিজের সীমার মধ্যে কথা বলো। দুজনের মধ্যে উত্তেজনা খুবই স্পষ্ট। বাড়ির আরেকজন সদস্য রতন সর্দার, পরিবারের পুরনো কর্মচারী। তার চেহারায় বিশ্বস্ততার ছাপ পরতে পরতে, কিন্তু চোখে অদ্ভুত এক গভীরতা। ঠিক এই সময় ঘরে এসে প্রবেশ করলেন স্থানীয় ইন্সপেক্টর অরুণ সানলান। মধ্যবয়সী মানুষ, বেশ অভিজ্ঞ। মৈনাকের দিকে এগিয়ে এসে তিনি বললেন,
মৈনাকবাবু, আপনার নাম অনেক শুনেছি। আমি অরুণ সান্যাল, এখানকার স্থানীয় ইন্সপেক্টর। ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকে এই কেসটি বেশ জটিল মনে হচ্ছে। নমস্কার অরুণবাবু, আপনার তদন্ত কি বলছে? খুনের সময় বাড়ির চারপাশে কারো দেখা মেলেনি। ভেতরের লোকের কেউ এই কাজ করেছে এমনটাই অনুমান। তবে কৃষ্ণ মূর্তিটি কোথায় গেল সেটি কিন্তু আমাকে ভাবিয়ে তুলেছে। ইন্সপেক্টর এবার উত্তর দিলেন। এবার মৈনাক পরিবারের সদস্যদের একে একে প্রশ্ন করতে শুরু করলো। জমিদার বাড়ির বৈঠকখানায় মৈনাক আমাদের সঙ্গে বসেছিল। ঘরটি বেদনাময় নীরবতায় একটা আচ্ছন্ন হয়ে রয়েছে। জানালার বাইরে পুকুর পাড়ের বাতাসে গাছের পাতাগুলো নড়ছিল। মৈনাক সোজাসুজি বলল, আজ সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আপনারা যদি কেউ নির্দোষ হন তবে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সত্য গোপন করলে পরে আরো বড় বিপদে পড়বেন। প্রথমে ডাক পড়ল রতন সর্দারের। সে এসে এক কোণে দাঁড়ালো, মাথা নিচু, চোখে এক অপার বিস্ময়, আর সঙ্গে অনেকটাই শঙ্কা। রতন, সেদিন রাতে কি ঘটেছিল? বাবু, আমি সেদিন রাতে ঘুমোচ্ছিলাম। সদ্যই পুজো গেল। দুদিন ধরে গোটা বাড়ি পরিষ্কার হয়েছে। ক্লান্তির জন্য গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। পরের দিন ভোরে তো ঘুম ভাঙলো। তখনই জানতে পারি জমিদার বাবু খুন হয়েছেন। তুমি বলছো তুমি কিছু শোনোনি? কোনো চিৎকার বা জানালা খোলার শব্দ? না বাবু, কিছুই শুনিনি। আমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম। মূর্তি চুরির ব্যাপারে কি জানো? রতন মাথা নাড়ল। সে হঠাৎ করেই বলে বসলো মূর্তির ব্যাপারে সে কিছুই জানে না। মূর্তিটা নাকি অনেকদিন ধরেই হরপ্রসাদ বাবুর ঘরে রাখা ছিল। হরপ্রসাদ বাবু সেই মূর্তিকে নিজে পুজো করতেন এবং পুজো করার পর খুব যত্নে সেটিকে নাকি তুলে রাখতেন। তবে কোথায় তুলে রাখতেন সেই খবর নাকি তাদের কাছে ছিল না। মৈনাক চুপ করে কিছুক্ষণ রতনের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, তুমি যেতে পারো, তবে কোথাও যাওয়ার চেষ্টা করো না, তোমাকে আরো প্রয়োজন হতে পারে। রতনের মুখে এবার এক অদ্ভুত চাপা আশঙ্কা দেখা দিল। এর মাঝে ঘরে ঢুকলেন জমিদার বাবু হরপ্রসাদের বিধবা বোন ত্রিনয়নী দেবী। আবির তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। গত 2 সপ্তাহ ধরে তিনি এই বাড়িতেই ছিলেন। তার পরনে শ্বেত শুভ্র শাড়ি, চোখে মোটা বাবার যুক্ত চশমা। ত্রিনয়নী দেবীকে প্রথম দেখার পরে একটি শান্ত অথচ গম্ভীর নারী বলেই মনে হলো আমার। তবে তার চোখে একটা অদ্ভুত ধরনের শোকের ছায়া দেখতে পেলাম, তবে সেটা চাপা। মৈনাক বিনম্র কণ্ঠে তার সঙ্গে কথা বলার অনুমতি চাইল। নমস্কার ত্রিনয়নী দেবী, আমরা আপনার সঙ্গে কথা বলার জন্য অনুমতি চাই। আপনারা দাদার মৃত্যুর তদন্ত করতে এসেছেন শুনছি। যদি কিছু সাহায্য করতে পারি নিশ্চয়ই বলবো। তবে দাদার মৃত্যু আমাকে ভেঙে দিয়েছে, সেই দুঃখ থেকে বের হতে পারিনি। আমি বুঝতে পারছি, তবে আপনি তো জানেন জমিদার বাবুর মৃত্যুর কারণ ও খুনির পরিচয় উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? ত্রিনয়নী দেবী কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়লেন। খুনের দিন আপনি এখানেই ছিলেন? হ্যাঁ, আমার বৌদি চলে যাবার পর দাদা বড়ই একা হয়ে পড়েছিলেন। দাদার শরীরও ভালো থাকতো না, তাই আবিরের বিয়ের জন্য দাদা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কিছুদিন আগে একজন একটি সম্বন্ধ নিয়ে এসেছিলেন, ওই দিনই আমি এসেছিলাম। সেদিন রাতে আমি আমার ঘরেই ছিলাম। দাদার ঘর থেকে মাঝরাতে কিছু শব্দ শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো দাদা কোনো কারণে ঘুমের মধ্যে অস্থির ছিলেন। দাদার ঘুম না এলে উনি মাঝে মধ্যে ঘরের মধ্যেই পায়চারি করতেন।
সেই বিষয়ে আমরা সকলেই জানতাম। মৈনাক গভীরভাবে লক্ষ্য করল। কেমন শব্দ শুনেছিলেন? ত্রিনয়নী এবার চোখ মুছে পড়লেন। গম্ভীর কর্কশ ধরনের শব্দ, যেন কিছু ভারী কিছু মাটিতে পড়ল, তারপর সব চুপচাপ। আপনার দুই ভাইপো আবির আর সমীর, তাদের সম্পর্কে কিছু বলতে পারবেন? শুনেছি বিষয় সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিবাদ ছিল। হ্যাঁ, দাদা সবসময় বলতেন সম্পত্তি ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে সমস্যার সমাধান করবেন, কিন্তু ওদের সম্পর্ক বরাবরই তিক্ত ছিল। সমীর বরাবরই জেদি আর অধিকার প্রবণ, আর আবির শান্ত, তবে ভেতরে ভেতরে ক্ষোভ হয়তো রয়েছে। ত্রিনয়নী দেবী হঠাৎ করেই বললেন, একটা জিনিস বলি মৈনাক বাবু, আপনারা জানেন আমাদের বাড়ির ওই কৃষ্ণমূর্তির একটা অভিশাপ আছে বলে বহু পুরনো কথা প্রচলিত। আমার বাবা বলতেন মূর্তিটির জন্য বহুবার বাড়িতে অশান্তি এসেছে। এখন দাদার মৃত্যুর পরও কি তার প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে? দেখুন, অভিশাপের কথা বলতে পারবো না, তবে কেউ কি সেই মূর্তিটা চুরি করতে পারে না শুধু তার মূল্যবোধের কারণে? ত্রিনয়নী কিছুক্ষণ চুপ থেকে বললেন, এটুকু বলতে পারি, দাদা ওই মূর্তিকে আমাদের পরিবারের ঐতিহ্যের প্রতীক মনে করতেন। তিনি কখনোই তা হাতছাড়া করতে চাইতেন না। আপনার কি মনে হয় আবির বা সমীর এই ঘটনার সঙ্গে জড়িত? তাদের একজনও খুন করতে পারে না, কিন্তু মূর্তিটি ওটা চুরি হলে তারা দুজনেই বড় সমস্যায় পড়বে। বাবার ইচ্ছাপত্র অনুযায়ী মূর্তির মালিকানা যাকে দেওয়া হবে, সম্পত্তিও তার হবে। এই নিয়েই ঝগড়া। ত্রিনয়নী দেবীর সঙ্গে কথোপকথন শেষ করে আমরা আবিরের দেখিয়ে দেওয়া ঘরে গেলাম। সেই ঘরে আমাদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল। আমি ফিসফিসিয়ে মৈনাককে বললাম, তুমি কি মনে করো ত্রিনয়নী দেবী কিছু লুকোচ্ছেন? মৈনাক আমার কথা শুনে খানিকটা ভ্রু কুঁচকে বলে উঠল, তিনি হয়তো সরাসরি খুন বা চুরির সঙ্গে জড়িত নন, তবে তার কথায় একটি বিষয় পরিষ্কার, তিনি জানেন মূর্তির মূল্য আর তাকে ঘিরে থাকা অশান্তি। সেদিন রাত্রে আর কিছু লক্ষ্য করলাম না। এতটা পথ যাত্রা করে দুজনেই বেশ ক্লান্ত ছিলাম। পরের দিন সকালে রতন ঘরে 2 পেয়ালা চা আর তার সঙ্গে জলখাবার দিয়ে গেল। শীতের সকাল, চায়ের কাপে শেষ চুমুক দিতে দিতে মৈনাক জানলার বাইরে খানিকটা তাকিয়েছিল। জমিদার বাড়ির বিরাট চাতাল যেন বিয়োগান্ত নাটকের কোনো এক স্তব্ধ মঞ্চ। ঠান্ডা বাতাস, সঙ্গে মিশে আছে এক অনন্ত অপার রহস্য। মৈনাক হঠাৎই পিছু ফিরে বলে উঠল, চলো আজ গ্রামটা ঘুরে দেখি। এমন রহস্য কখনোই কেবল ঘরের চার দেয়ালে আটকে থাকে না। শীতের সকালের কুয়াশা তখনও পুরোপুরিভাবে কাটেনি। জমিদার বাড়ির বিশাল গেটের পাশ দিয়ে হেঁটে গ্রাম্য মেঠোপথে পা বাড়ালাম। চারিদিকে শুধুই শূন্যতা, মাঝে মধ্যে পাখিদের কোলাহল। জমিদার বাড়ির সামনের বটগাছটা অনেকটাই পুরনো। গাছের মোটা ডাল আর শিকড় যেন একাধিক শতাব্দীর সাক্ষী। গাছের নিচে বসে আছে একজন পাগল। শীতের মধ্যেও তার পরনে প্রায় ছেঁড়া পোশাক, মাথা চুল এলোমেলো, দাড়ি গোঁফ জট পাকানো, তার চোখে অদ্ভুত এক চাহনি। তাকে দেখে প্রথমে আমি একটু ভয় পেয়ে গেলাম। লোকটা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর আচমকা আমাদের দিকে ছুটে এলো। মৈনাক, সাবধান! আমি চিৎকার করে উঠলাম, কিন্তু পাগলটা এসে দাঁড়ালো ঠিক আমাদের সামনে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সে গাঢ় গভীর গলায় বলতে শুরু করলো, অমাবস্যার রাতে চাঁদ ছিল না আকাশে, 4টি ছায়া নাচে
একে অপর পাশে কৃষ্ণের কাছে যেত, ঘুম ভাঙলো একজনের, লাল রঙের ভিজলো মাটি, মুছে গেল স্মরণের। কবিতাটি বলেই সে হঠাৎ এক দমকা হাওয়ার মতো আমাদের পাশ দিয়ে ছুটে চলে গেল। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। মৈনাক তীক্ষ্ণ দৃষ্টিতে গাছটার দিকে তাকিয়েছিল, তারপর বলল, কবিতাটা মনে রাখো রুদ্র, এটার মধ্যে রহস্য লুকিয়ে আছে। রহস্য? এ তো নিছক প্রলাপ বলে মনে হচ্ছে, আমি বললাম। প্রলাপ নয়, এই লোকটা হয়তো কিছু দেখেছে, যার ভেতরে লুকিয়ে আছে পুরো ঘটনাটার সূত্র। পাগলটা তার অদ্ভুত আচরণ করে উধাও হয়ে গেলেও তার উপস্থিতি যেন বাতাসে রয়ে গেছে। আমরা আবার হাঁটতে শুরু করলাম। গ্রামটা বেশ নিরিবিলি। কাঁচা মাটির বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রতিটা বাড়ি যেন নিজেই একটা গল্প। রাস্তার ধারে মিষ্টির দোকান, তার সামনেই এক বৃদ্ধ বসে কাঠের বাক্সে মুড়ি ভাজছেন। শিশুরা মাঠের মধ্যে খেলছে। আমি এই দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণ ভুলে গিয়েছিলাম যে আমরা এক খুনের কেসের তদন্তে এসেছি। গ্রামটি ঘুরে দেখে এবার আমরা স্থানীয় থানায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মৈনাকের চোখে মুখে তীক্ষ্ণ মনোযোগের ছাপ। ভেতরে ইন্সপেক্টর অরুণ সান্যাল এই যে পুরনো টেবিলের ওপর নথিপত্র সাজাচ্ছিলেন, তাকে দেখে বুঝলাম বেশ অভিজ্ঞ পুলিশ অফিসার। মুখে হালকা ক্লান্তি থাকলেও চোখ দুটি খুবই তীক্ষ্ণ। আমাদের দেখে তিনি হাতের কাজ থামিয়ে বললেন, আরে মৈনাক বাবু, আপনারা হঠাৎ এখানে? বসুন বসুন। আমরা একটা বেঞ্চে বসলাম, সামনে একটা টেবিল। ইন্সপেক্টর সান্যাল তার টেবিল থেকে একটা নোটবুক নিয়ে এলেন। আপনাদের বলছি ঘটনার পুরো বৃত্তান্ত। খুন হয়েছে গত বৃহস্পতিবার গভীর রাতে। জমিদার হরপ্রসাদ রায় তার নিজের ঘরে ছিলেন। সেই রাতে বাড়ির বাকি সদস্যরা সবাই নিজেদের ঘরে ছিলেন। কর্মচারী রতন সর্দার ছিল নিচের ঘরে। ভোরবেলা চিৎকার শুনে সবাই জমিদারের ঘরের দিকে ছুটে যায়। ঘরের দরজা ভাঙা ছিল। ঘরে ঢুকতেই দেখা যায় জমিদার বাবু মৃত অবস্থায় পড়ে রয়েছেন। মাথা ফেটে রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। তখনই আমাদের খবর পাঠায় জমিদার বাবুর বড় ছেলে আবির। থানায় বসে ইন্সপেক্টর সান্যালের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছিল মৈনাক। তার চোখের পাতা একবারও পড়ছিল না। আমি বুঝতে পারছিলাম এই কথাগুলোর মধ্যে রয়েছে কোনো রহস্যের চাবিকাঠি। ইন্সপেক্টর, এই কৃষ্ণমূর্তির ইতিহাস একটু বিশদে বলুন তো। মৈনাক বলল। সান্যালবাবু চেয়ারে হেলান দিয়ে বললেন, জমিদার বাড়ির এই কৃষ্ণমূর্তিটি জমিদার হরপ্রসাদ রায়ের পিতা রামলোচন রায়ের কাছ থেকে পাওয়া। বহু প্রাচীন এই মূর্তি। শোনা যায় এতে হিরে খচিত ছিল। ওই মূর্তি নিয়ে গ্রামের মানুষদের মধ্যেও একটা কৌতূহল ছিল দেখলাম। কেউ কেউ বলে মূর্তিটা ভাগ্যের প্রতীক। থানা থেকে বেরিয়ে মৈনাক আমাকে বলল, রুদ্র, রহস্যটা ক্রমশ গভীর হচ্ছে। মূর্তির ইতিহাসে এই রহস্যের পরবর্তী ধাপ। তাহলে কি এবার আমরা জমিদার বাড়িতে ফিরে যাব? না, আগে একটু গ্রামের বাজারে খোঁজ নিতে হবে। এই মূর্তি বিক্রির সঙ্গে কেউ জড়িত কিনা সেটাও দেখা দরকার। কুয়াশা চাদরে ঢেকে থাকা গ্রাম যেন আরো রহস্যময় হয়ে উঠল। জমিদার বাড়ির রহস্যের সমাধান করতে হলে এখন আরো গভীরে পৌঁছতে হবে। গোটা দিন জুড়ে একের পর এক রহস্য ঘেরা ঘটনাগুলোর পর মৈনাক আর আমি ঠিক করলাম সোনার দোকানে এবার একটু খোঁজ নেওয়া দরকার। জমিদার বাড়ির কৃষ্ণমূর্তির হিরেগুলো যদি সত্যি আসল হয়, তবে সেগুলো কোথাও আদৌ বিক্রি করার চেষ্টা হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে হবে অবশ্যই। এদিকে দিনের আলো ক্রমশ ফিকে হয়ে আসছে। মৈনাক আমাকে নিয়ে গ্রামের একমাত্র সোনার দোকানে প্রবেশ করলো। গ্রামের একমাত্র সোনার দোকানটা বেশ পুরনো।
দোকানটি ছোট, কিন্তু তার ভেতরে পুরনো দিনের শৌখিনতার ছোঁয়া পরতে পরতে। দোকানের মালিক গজানন সাহা, একজন মাঝবয়সী ব্যক্তি। মাথার বেশিরভাগ চুল পেকে গেছে, চোখে একজোড়া মোটা চশমা, তার মুখে গোঁফ আর হাতে রত্নের কাজের দক্ষতার ছাপ। দোকানে ঢুকতেই তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, নমস্কার, আসুন, কি চান বাবু? নমস্কার। সম্প্রতি কেউ কি আপনাকে চোরাই সোনা বা রত্ন বিক্রি করার চেষ্টা করেছে? চোরাই সোনা? না না, এখানে এ ধরনের কিছু হয় না। আপনি নিশ্চিত? মৈনাক এবার একটু কড়া গলায় জিজ্ঞাসা করল, কৃষ্ণমূর্তির রত্ন নিয়ে তো গ্রামে গুজব শোনা যাচ্ছে, কেউ কি কিছু বিক্রি করার চেষ্টা করেনি? না বাবু, জমিদার বাড়ির সেই মূর্তির গল্প আমরা সবাই জানি, কিন্তু কেউ আমার কাছে কিছু আনেনি। গজানন বাবু ঘাড় নেড়ে বললেন। মৈনাক চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। কিছুক্ষণ নীরবতার পরে বলল, ঠিক আছে, ধন্যবাদ। বাইরে বেরিয়ে এসে আমি মৈনাককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মৈনাক, তুমি কি ওকে বিশ্বাস করছো? কখনোই না। ওর মুখের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল কিছু লুকোচ্ছে বেটা। তবে এখন আর আমাদের সময় নষ্ট করা যাবে না। চলো চলো, জমিদার বাড়িতে বরঞ্চ ফিরে যাই। সন্ধ্যের পর জমিদার বাড়িতে ফিরে এলাম। বাড়িটা অন্ধকারে যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। কুয়াশায় ঘেরা জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে দেখলাম মৈনাক গভীর চিন্তায় মগ্ন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা মৈনাক, কি ভাবছো? মৈনাক মাথা নাড়ল। রুদ্র, এই বাড়ির প্রতিটা মানুষই কিছু না কিছু লুকোচ্ছে। সত্যি ধরতে হলে তাদের প্রতিটা পদক্ষেপে নজর রাখতে হবে। রাত বাড়তেই জমিদার বাড়িটি যেন এক অশান্ত পরিবেশে ডুবে যাচ্ছে। খেয়াল করলাম এটা বারবার করে। আবির, সমীর, ত্রিনয়নী দেবী সবাই নিজেদের ঘরে ঢুকে পড়েছেন। আমরা ঘরে বসে কেসের নতুন সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। মৈনাক জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, রুদ্র, ইন্সপেক্টর সান্যাল এবং গজানন বাবুর সাথে দেখা করে ভালোই হয়েছে। একটা জিনিস বেশ বোঝা গেল আজ। ওই কৃষ্ণমূর্তির বিষয়ে গ্রামের প্রতিটি মানুষই অবগত ছিলেন এবং সেই জন্যই সেটি চুরি করার পরিকল্পনা যে কেউই করতে পারে। তবে সে যেই হোক, জমিদার বাবুকে খুন করলো কেন? তবে এ কি কোনো চীনা শত্রুর কাজ? অনেকগুলো প্রশ্ন যেন ঘিরে ধরছে আজ। দেখলাম মৈনাক একটা ঘোরের মধ্যে রয়েছে। বুঝলাম ভেতরে ভেতরে ওই জটিল ধাঁধার উত্তর খুঁজে চলেছে। ঠিক কিছুক্ষণ পরে রতন এসে ঘরে খাবার দিয়ে গেল। গরম গরম রুটি সহযোগে ফুলকপি আলুর তরকারি আর সঙ্গে 2টি করে মোয়া। এখানে আসার পর থেকে আমাদের আপ্যায়নের কোনো ত্রুটি এরা সত্যিই রাখেনি। তবুও প্রতিটা মানুষকে কেমন যেন বারবার করে সন্দেহ হচ্ছে। কে বলতে পারে, হয়তো এদের মধ্যে কারোর হাতে লেগে রয়েছে জমিদার বাবুর রক্তের অদৃশ্য দাগ। মধ্যরাতের দিকে হঠাৎ করেই যেন কিছুর একটা শব্দ পেলাম, একটা শো করে আওয়াজ, আর সঙ্গে সঙ্গে জানালা ভেদ করে কিছু একটা ঘরের ভেতরে এসে পড়ল। রুদ্র, মাটিতে শুয়ে পড়ো। আমি কিছু বুঝে উঠবার আগেই মৈনাক আমাকে মেঝেতে বিছানার তলায় টেনে নিল। জানালার মধ্যে দিয়ে আসা বস্তুটি মাটিতে পড়তেই বিকট একটা শব্দে বিস্ফোরণ হলো। ঘরের এক কোণার আসবাবপত্র ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ধোঁয়ায় সারা ঘর থেকে গেল। বেরো বেরো, তাড়াতাড়ি! মৈনাক চিৎকার করে উঠল। আমরা দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বাড়ির অন্যান্য সদস্যরাও সব আওয়াজ শুনেই ছুটে এলেন। আবির চিৎকার করে বলল, কি হয়েছে? এই আওয়াজটা কিসের? কেউ আমাদের খুন করার চেষ্টা করেছে। আমাদের বাড়িতে এরকম ঘটনা? কে এমন সাহস দেখালো?
ত্রিনয়নী দেবী আতঙ্কিত মুখে বললেন। সুমি ছুটে গিয়ে রতনের ঘরে ঢুকে দেখল সে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। সুমিত তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল। রতন, উঠে পড়ো, বাড়িতে কি চলছে তা জানো? কি হয়েছে বাবু? আমি তো ঘুমোচ্ছিলাম। রতন এসে দাঁড়াতেই মৈনাক প্রশ্ন করল, রতন, তুমি কি জানালা ভেদ করে কিছু ছোড়ার আওয়াজ শুনেছিলে? না বাবু, আমি কিচ্ছু শুনিনি, সত্যি বলছি। মৈনাক কিছু না বলে রতনের দিকে তাকিয়ে রইল। তার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট ছিল। রাতে অন্য একটি ঘরে আমাদের শোয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। কারোরই আর ঘুম আসবে না, সে বিষয়ে আমি নিশ্চিন্ত ছিলাম। মৈনাক জানালার সামনে গিয়ে দাঁড়ালো। কুয়াশাচ্ছন্ন রাতে জমিদার বাড়ির সামনে গাছপালার ছায়া আরো যেন গা ঝমঝমে লাগছিল। হঠাৎ করে মৈনাক আমাকে ডাকলো, রুদ্র, দেখো। আমি দ্রুত জানালার দিকে গিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সেই পাগলটা বটগাছের তলায় বসে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তার ঠোঁটের কোণে সেই রহস্যময় মুচকি হাসি। মৈনাক বলল, ওই পাগলটাই আমাদের অনেক কিছু বলতে পারে, ও অনেক কিছু জানে। কুয়াশার মধ্যে পাগলটার উপস্থিতি যেন আরো রহস্যময় লাগছিল। তার চোখের দৃষ্টি এবং হাসি যেন আমাদের দিকে কোনো এক সংকেত দিচ্ছিল। কিন্তু সেটা কি? ওকে আবার জিজ্ঞেস করতে হবে। তবে মনে হচ্ছে আমরা একেবারে রহস্যের কেন্দ্রে পৌঁছে গেছি। আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম। এই পাগলের রহস্য এবং জমিদার বাড়ির অন্ধকার রহস্যের মধ্যে কি আদৌ কোনো যোগসূত্র আছে? রাত আরো গভীর হচ্ছে, আর রহস্য যেন আরো অন্ধকারে ঢেকে যাচ্ছে। পরদিন সকালে সূর্য উঠলেও শীতের কুয়াশা জমাট বেঁধেছিল। জমিদার বাড়ির আঙিনায় ছড়িয়ে থাকা গাছগাছালির ফাঁক দিয়ে সামান্য আলো এসে পড়েছে। রাতের ঘটনাগুলোর রেশ তখনও জমিদার বাড়ির ঘরে ঘরে টান টান উত্তেজনা ধরে রেখেছে। মৈনাক সারা রাত জেগে পায়চারি করেছে, আর আমি আমার ডায়েরিতে রাতের ঘটনার বিবরণ টুকে রেখেছি। ভোরের আলো ফুটতে দরজায় হঠাৎ করে কড়া নাড়ার শব্দে ঘুম ছুটে যায় দুজনের। মৈনাক উঠে দরজা খুলতেই আবিরের কথা শুনতে পেলাম। সুপ্রভাত মৈনাক বাবু, আশা করছি কাল রাতে আর কোনো অসুবিধা হয়নি। কাল যা হয়েছে যার জন্য আমি খুবই লজ্জিত। আরে না না, আমাদের ওসবের অভ্যাস একটু আধটু আছে বই কি। তা এত সকালে কিছু বলবেন? হ্যাঁ মৈনাক বাবু, গজানন বাবু এখানে স্থানীয় সোনার দোকানের মালিক এসেছেন আপনাদের সঙ্গে দেখা করতে। বললেন আপনাকে চেনেন। কি ব্যাপার জিজ্ঞেস করতে কিছুই বললেন না, বললেন যা বলার আপনাকেই বলবেন। তা কোথায় উনি? চলুন। না মৈনাক বাবু, আপনি এই ঘরেই থাকুন, আমি ওনাকে নিয়ে আসছি। কাল রাতের ঘটনার পর আর কোনো ঝুঁকি নিতে চাই না আমরা। তাছাড়া ঘরে বসে কথা বললে উনি নিশ্চিন্ত হয়ে কথা বলতে পারবেন আশা করছি। গজানন বাবু ঘরে ঢুকতেই বোঝা গেল তিনি বেশ কিছুটা অস্থির। তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। মৈনাক বাবু, আপনাদের কিছু কথা জানানো দরকার বলে গজানন বাবু হাতে রুমাল দিয়ে চোখ মুছলেন। মৈনাক তাকে আশ্বস্ত করে বলল, নিঃসংকোচে বলুন গজানন বাবু। আপনি যে ভয় পাচ্ছেন তা আমরা বুঝতে পারছি, কিন্তু সত্য না জানলে এই রহস্য সমাধান করা সম্ভব নয়। বলুন, কি কারণে এত সকালে কষ্ট করে এলেন? কি এমন গুরুত্বপূর্ণ কথা? গজানন বাবু এবার বসতে বসতে মাথা নাড়লেন। হ্যাঁ মৈনাক বাবু, দুঃখিত, গতকাল দোকানে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিনি। একটু অস্থির হয়ে গিয়েছিলাম, তাই সাহস পাইনি বলার। আপনাদের সন্দেহ ছিল কৃষ্ণমূর্তির হিরেগুলো নিয়ে, তাই না? তাহলে শোনাই।
5 বছর আগে হরপ্রসাদ বাবু ভীষণ আর্থিক সংকটে পড়েছিলেন। তার ব্যবসার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে জমিদার বাড়ি বিক্রি করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু তিনি তা করতে রাজি হননি। তখন তিনি আমাকে গোপনে ডেকে পাঠান। মৈনাক এক দৃষ্টে তাকিয়ে শুনছিল। এবার সে হঠাৎই জিজ্ঞাসা করল, তারপর কি হলো? হরপ্রসাদ বাবু কৃষ্ণমূর্তির আসল হিরেগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেন। সেগুলো এমন এক কারিগরি কৌশলে মূর্তি থেকে খুলে নেওয়া হয়েছিল যা কেউ বুঝতেও পারবে না, এবং সেই স্থানগুলোতে নকল পাথর বসিয়ে দিয়েছিলাম আমি নিজে, যা দেখতে অবিকল হীরের মতোই লাগবে। তারপর সে আসল হিরে বিক্রি করে কিছুটা ঋণ শোধ করেন এবং নিজের বাড়ি এবং জমি জমা রক্ষা করেন। আমি তখন তার বিশ্বস্ত হিসাবে এই পুরো কাজের সাক্ষী ছিলাম। তবে তিনি এ কথা পরিবারের কারো কাছেই প্রকাশ করেননি। আমি হতবাক হয়ে বললাম, কিন্তু এই ঘটনা কেন এতদিন কেউ জানলো না? এবং মূর্তির এত গুরুত্ব নিয়ে এত রহস্য কেন? গজানন বাবু এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, হরপ্রসাদ বাবু সব সময় বলতেন, আমার পরিবারকে এই সত্য জানানোর কোনো প্রয়োজন নেই। তারা মনে করুক মূর্তি কি তাদের ঐশ্বর্যের প্রতীক, আর এতে বাড়ির শান্তি ও একতা দুটোই বজায় থাকবে। মৈনাক কিছুক্ষণ ভেবে বলল, আপনি তো কালকেই আমাদের এই তথ্যটি দিতে পারতেন। গতকাল আপনাদের দেখে আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম। 5 বছর আগের সেই ঘটনা প্রকাশ করা ঠিক হবে কিনা বুঝতেই পারছিলাম না, কিন্তু রাতে চিন্তা করে বুঝলাম সত্যি না বললে এই সমস্যার সমাধান হবে না। গজানন বাবুর কথা শুনে মৈনাক দীর্ঘশ্বাস ফেলল। সেই জানালার বাইরে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে বলল, গজানন বাবু, আপনার উপরে নজর রাখা হতে পারে। আপনি এখন জমিদার বাড়ি থেকেই থানায় যাবেন এবং পুলিশের কাছে সমস্ত কথা বলবেন। আপনি শুধু মূর্তির আসল হীরের ইতিহাসটা ইন্সপেক্টর সান্যালকে জানান। গজানন বাবু মাথা নেড়ে রাজি হলেন। তবে যাওয়ার আগে তিনি বললেন, মৈনাক বাবু, আপনারা সাবধানে থাকবেন। এই মূর্তি শুধু জমিদারের সম্পদ নয়, ওই মূর্তির পিছনে গ্রামের অনেকের কৌতূহলী সৃষ্টি হয়েছিল। বিকেলের দিকে মৈনাক আর আমি আঙিনায় দাঁড়িয়ে আছি। হঠাৎ লক্ষ্য করি সেই পাগলটাকে। সেই বটগাছের তলায় বসে আছে। গাছের পাতার ছায়া তার মুখটাকে আরো রহস্যময় করে তুলেছে। মৈনাক ঠোঁটে অল্প মুচকি হেসে বলল, চলো আজ ওর সাথে একটু কথা বলে আসি। আমার মনে হচ্ছে ও জানে কিছু একটা। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। আমাদের দেখতে পেয়ে পাগলটা হঠাৎই দাঁড়িয়ে পড়ল। তার চোখে অদ্ভুত এক দীপ্তি। সে আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। আমি বললাম, তুমি কি সেই রাতে সেখানে ছিলে? তুমি কি কিছু দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমাদের সবটা বলো। পাগলটা হেসে উঠল। ধীরে ধীরে গলাটা তার ভারী করলো, গভীর করলো। তারপর এক অদ্ভুত সুরে বলতে শুরু করলো, রাত্রি তন্দ্রার শেষে শুনি মূর্তির কান্না, জানলার ফাঁক দিয়ে দেখে যাই মৃত্যু ধ্বংসের ত্রাণা। চারটির ছায়া মূর্তি যেন কালো বিষধর সাপ, একটি আঘাত করে
বাকিরা পালায় চুপচাপ। অস্ত্রের আঘাতে হয় মানুষের প্রস্থান, পাপ আর লোভে শেষ হয় দীর্ঘ তার সম্মান। কবিতাটা শেষ করেই সে এক অদ্ভুত হাসি হেসে হাঁটতে শুরু করলো। আমরা তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুধু একবার ঘাড় ঘুরিয়ে বলল, খুঁজে পেয়েছ, শুধু শুধু চিনে নিতে পারছো না। মুহূর্তের মধ্যে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল সেই রহস্যময় পাগল। আমি এবং মৈনাক একে অপরের দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। কি অর্থ হতে পারে এই কবিতা? দেখলাম মৈনাকের কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়েছে। বাড়িতে ফিরে আমরা আবিরকে ডেকে পাঠালাম। মৈনাক পাগলের কবিতার কথা জানালো। আবির চুপ করে শুনে যাচ্ছিল, তারপর ধীরে ধীরে বলল, আপনারা কি জানেন কে এই পাগল? আমি বললাম, তুমি কি ওকে চেনো? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, উনি আমার বাবার ছোটবেলার বন্ধু। নাম ছিল সত্যরঞ্জন। ছোটবেলায় বাবা ওনার সঙ্গে স্কুলে পড়তেন। উনি ছিলেন গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে, কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় ওনার একমাত্র ছেলে মারা যায়। সেই মৃত্যুর পর থেকে উনি এমন হয়ে যান। বাবা কখনো ওর কথা বলতে চাইতেন না, কারণ এই পাগল অবস্থায় ওকে দেখলে উনি ভেঙে পড়তেন। সত্যরঞ্জনের মতো বন্ধু আর কখনো পাননি বাবা। কিন্তু আজ সে যা বলল তার মধ্যে কিছু গভীর ইঙ্গিত নিশ্চয়ই আছে। রাত্রি তন্দ্রার শেষে 4টি ছায়া এবং একটি আঘাতের কথা বলেছে। আমিও চিন্তিত মুখে বললাম, একটা আঘাত? তার মানে খুন করার সময় 4 জন উপস্থিত ছিল? মৈনাক মাথা নেড়ে বলল, ঠিক, তবে এই আঘাত কে করেছে সেটা স্পষ্ট নয়। আর যে বাকিরা পালিয়েছে তাদের উদ্দেশ্য কি ছিল? রাত গভীর, জমিদার বাড়ির ঠান্ডা দেয়ালে কুয়াশা জড়িয়ে আছে। মৈনাক বসে রয়েছে টেবিলের সামনে, তার চোখে সেই পরিচিত তীক্ষ্ণ দৃষ্টি যা আমি আগে দেখেছি। প্রতিবার যখন কোনো রহস্য সমাধানের একদম কিনারে থাকে তখনই এমন হয়। তার পাশে আমি, আর আমার সামনের খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। পাগলের বর্ণনার পর মৈনাক যেন আগুনের মতো জ্বলছে। আমি বুঝতে পারছিলাম তার মাথায় একটা দারুণ পরিকল্পনা চলছে, কিন্তু সে কিছুই জানা ছিল না। কেবল বলল, রুদ্র, কাল সকালের মধ্যেই সত্য সামনে আসবে। আমার কৌতূহল এবার বেশ খানিকটা বেড়ে গেল। আমি জানতে চাইলাম, কিন্তু মৈনাকের মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। পরদিন সকালবেলা সবাই যখন জলখাবারের টেবিলে বসে, মৈনাক হঠাৎই সেখানে এক ঘোষণা করল, আজ সবাইকে একত্রিত হতে হবে। বাড়ির এক কোণায় আমরা একটা ছোট পরীক্ষা করব। আবির, সমীর, ত্রিনয়নী দেবী, এমনকি রতনও হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। পরীক্ষা? কিসের পরীক্ষা? সব পরে জানতে পারবে, এখন শুধু আমার নির্দেশ মেনে চলো। আমরা সবাই জমিদার বাড়ির পিছনের উঠোনে একত্রিত হলাম। শীতের হালকা রোদ পড়েছে, আর সকালের কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমার কাছে এমন কিছু তথ্য আছে যা জমিদার বাবুর মৃত্যু আর কৃষ্ণমূর্তি চুরির রহস্য উন্মোচন করবে। মৈনাক গম্ভীর গলায় বলল। সবার চোখে মুখে উত্তেজনা আর আতঙ্ক। এটা অবশ্য লক্ষ্য করেছিলাম অনেকক্ষণ আগেই। গতকাল গজানন বাবু এসে আমাদের জানিয়েছেন চুরি হয়ে যাওয়া কৃষ্ণমূর্তির হিরেগুলো আসল নয়, সেগুলো ছিল নকল। জমিদার বাবু বহু বছর আগে দাঁড়িয়ে থেকে সেগুলো বিক্রি করে দিয়েছিলেন। তিনি চাননি এই বিষয়টা সকলের মধ্যে জানাজানি হোক, তাই এই সত্য গোপন করেছিলেন বাড়ির সকলের কাছেই। মৈনাক
ঘরের ভেতর থেকে একটা কালো কাপড়ে মোড়া মূর্তি নিয়ে এগিয়ে এসে ঘরের ঠিক মাঝখানে টেবিলের উপরে রাখতেই ঘরে উপস্থিত সকলের চোখে মুখে এক অদ্ভুত চমক দেখা যায়। আবির বলে ওঠে, এই তো চুরি যাওয়া সেই মূর্তি। এটা আপনি কি করে পেলেন মৈনাক বাবু? মৈনাক শান্তভাবে হাসল, চোখে অদৃশ্য এক পরিকল্পনা। এই মূর্তিটা আমি রতনের ঘর থেকে পেয়েছি। বাক্যটা যেন হঠাৎই বিস্ফোরণ ঘটালো। সবাই হয়ে গেল হতভম্ব। এতদিন ধরে যে মূর্তি চুরি হয়েছে বলে সবাই কল্পনা করছিল, সেই মূর্তি আজ হঠাৎ কোথা থেকে ফিরে এলো আবার? আবির অবাক হয়ে প্রশ্ন করলেন, রতনের ঘর থেকে? মৈনাক এক মুহূর্ত চুপ করে থেকে তার কথা শুরু করলো। রাতের দিকে আমার ঘুম ভেঙে গিয়েছিল। জানালার পাশে দাঁড়িয়ে দেখতে পেলাম রতন বাড়ির বাইরে 3 জন লোকের সঙ্গে কথা বলছে। তাদের মধ্যে একজন রতনকে কিছু একটা দিয়ে দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। আমি তৎক্ষণাৎ চুপিসারে রতনের ঘরের বাইরে গিয়ে দেখলাম সে জিনিসটা কাঠের ট্রাঙ্কের ভিতর রেখে দিচ্ছে। আজ খানিকক্ষণ আগে রতন যখন নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়ে, তখন সুযোগ বুঝে ওর ঘরের ভেতর ঢুকে আমি মূর্তিটা উদ্ধার করে নিয়ে আসি। এবার বাকি সব প্রশ্নের উত্তর রতন নিজেই দেবে। কি রতনবাবু, এই মূর্তি তোমার কাছে কি করে এলো সেটা সবাইকে বলো। রতন চুপ করে ঘরের এক কোণে দাঁড়িয়ে রইল। মৈনাক আগের মতোই শান্ত হয়ে বলল, রতন জানতো না যে মূর্তির হিরেগুলো আসলে নকল। আগের দিন যখন গজাননবাবু মূর্তির রহস্যের কথা জানাচ্ছিলেন, তখন চা জলখাবার দিতে এসে দরজার বাইরে থেকে রতন সবটাই শুনেছিল। রতন আর তার সঙ্গীরা ভাবছিল একবার মূর্তিটা চুরি হলে তারা তাকে দামি মূল্যে বিক্রি করবে। তবে গজাননবাবুর মাধ্যমে জানাজানি হয়ে যাওয়ার পর তাদের পরিকল্পনাটা ভেস্তে যায়। ওরা বুঝতে পারে হিরে ছাড়া ওই মূর্তি কেউ কিনবে না, সুতরাং যে কোনো সময় তারা ধরা পড়ে যেতে পারে। এমতাবস্থায় ওই মূর্তি লোকানোর একমাত্র শ্রেষ্ঠ স্থান হলো এই জমিদার বাড়ি। মৈনাক দরজা খুলে বাইরে ইশারা করলেন, আর ঠিক কিছুক্ষণ পর পুলিশ ইন্সপেক্টর অরুণ সান্যাল 3 জন লোককে নিয়ে ঘরে প্রবেশ করলেন। সবার দৃষ্টি মুহূর্তেই তাদের উপরে চলে গেল। এরা রতনের সঙ্গীরা। ভোরের দিকে যখন তারা মূর্তিটি নিয়ে পালাচ্ছিল, তখন পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। এরা সবটাই স্বীকার করেছে। রতনের পরিকল্পনা মাফিক তারা এই কাজ করে, তবে ওরা কেবল মূর্তি নিয়ে চলে গিয়েছিল। জমিদার বাবুকে খুন এরা করেনি। মৈনাক বাবু, আমি আপনার কথা মতো 2 জনকে সর্বদাই বাড়িতে নজর রাখার জন্য বলেছিলাম। আপনি একদম সঠিক পথে এগিয়েছেন। আবিরবাবু, গ্রামের সেই পাগলটি অর্থাৎ সত্যরঞ্জন বাবুর বলা কবিতাটি আপনার মনে আছে নিশ্চয়ই? রাত্রি তন্দ্রার শেষে শুনি মূর্তির কান্না, জানলা ফাঁক দিয়ে দেখে যাই মৃত্যু ধ্বংসের ত্রানা। 4টি ছায়া মূর্তি যেন কালো বিষধর সাপ, একটি আঘাত করে বাকিরা পালায় চুপচাপ। অস্ত্রের আঘাতে হয় মানুষের প্রস্থান, পাপ আর লোভে শেষ হয় দীর্ঘ তার সম্মান। প্রথমেই মূর্তির কান্না। এটি মূর্তি চুরির সময়ের কষ্টের প্রতীক। জানালার ফাঁক দিয়ে মৃত্যু ধ্বংসের ত্রানা, অর্থাৎ এটি খুনের দৃশ্যের নির্দেশ। যখন রতন ও তার দল মূর্তি নিয়ে পালাচ্ছিল, জানালার ফাঁক দিয়ে ওই ঘটনাটি পাগলটি দেখেছিল। 4টি ছায়া মূর্তি যেন কালো বিষধর সাপ। এখানে 4 জন ব্যক্তি যে চুরির সাথে জড়িত, তার মধ্যে রতন ও তার সঙ্গীরা। একটি আঘাত করে বাকিরা পালায় চুপচাপ। এটি ঠিক সে সময়ের বর্ণনা যখন রতন জমিদার বাবুকে আঘাত করেছিল এবং বাকি 3 জন কোনো প্রতিবাদ না করে চুপচাপ মূর্তি নিয়ে পালিয়ে গিয়েছিল। সবার মুখে ফুটে উঠল বিস্ময়। ত্রিনয়নী দেবী শঙ্কিত হয়ে বললেন, এত সবকিছু বুঝিয়ে দিলেন, তবে মৈনাক বাবু, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে রতন খুনি? রতন,
তুমি সেই রাতের পুরো ঘটনাটা খুলে বলবে? দেখো, তোমার সঙ্গীরা কিন্তু সবটাই স্বীকার করেছে। রতন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাটির দিকে চোখ নামিয়ে সে ধীর স্বরে বলে, সেদিন রাতে যখন আমি মূর্তিটা নিয়ে পালাচ্ছিলাম, হঠাৎই জানেন তো, জমিদার বাবু ঘুম ভেঙে যায়। উনি আমাদের দেখেই ঘরের মধ্যে চিৎকার করতে যায়। ঠিক আমি এতটা ভয় পেয়ে গেছিলাম যে যে আর কোনো ভাবনাই রাখতে পারিনি। তাহলে তুমি তখন কি করেছিলে? আমি হাতের কাছে যে ফুলদানিটা ছিল সেইটি তুলে নিলাম। এক মুহূর্তের মধ্যে জন্য চিন্তা না করে সজোরে ফুলদানিটি দিয়ে তার মাথায় আঘাত করলাম। দেখলাম জমিদার বাবু মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে মেঝেতে ভেসে গেল, রক্তে রক্তাকার অবস্থা। রতনের চোখে তখন ভয় আর অপরাধের ছাপ স্পষ্ট। সে কিছুক্ষণ থেমে তার আত্মবিশ্বাসীন কণ্ঠে বলে ওঠে, আমি ঘাবড়ে গিয়ে ওই অবস্থায় দ্রুত পালিয়ে এলাম এবং আমি বুঝতে পারছিলাম জমিদার বাবু কিন্তু মারা গেছেন। ঠিক তখন আর কিছু করার ছিল না। আমি আবার নিজের ঘরে ফিরে শুয়ে পড়েছিলাম। বাড়ির সবাই চুপ হয়েছিল। আমি বললাম, কি ভয়ঙ্কর রতন, তোমার অপরাধের কোনো অজুহাত নেই। তুমি নিজের হাতে জমিদার বাবুকে মেরে ফেলেছিলে। এখন তোমাকে আইন অনুসারে বিচারের মুখোমুখি হতে হবে। তোমার অপরাধের জন্য কোনো শাস্তি থেকে তুমি এবং তোমার সঙ্গীরা রেহাই পাবে না। রতন চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে এক ধরনের অন্তর্দ্বন্দ্ব ছিল, কিন্তু কোনো কথাই আর বেরোলো না। দুপুরে স্নিগ্ধ আলো জমিদার বাড়ির মেঝেতে ছড়িয়ে পড়েছিল। বাড়ির সকলে একত্রিত হয়েছিল। আবির, সমীর, ত্রিনয়নী দেবী। আবির প্রথমে এগিয়ে এসে বলল, আপনি সত্যিই অসাধারণ মৈনাক বাবু। আমার বিশ্বাস ছিল পারলে আপনিই পারবেন। সমীরের চোখে এক ধরনের প্রশংসা ছিল। সে এবার বলে উঠল, হ্যাঁ মৈনাক বাবু, আপনি যখন বলেছিলেন যে সত্য কখনো লুকোনো যায় না, তখন আমি ঠিক বিশ্বাস করিনি, কিন্তু আজ দেখলাম সত্যি আপনি কতটা সঠিক ছিলেন। ত্রিনয়নী দেবী মৈনাককে অশ্রুপূর্ণ চোখে ধন্যবাদ জানালেন। আপনার সাহায্য না পেলে আমরা কখনো জানতেই পারতাম না আমাদের পরিবারে রতন নামের এমন একটি অন্ধকার বাস করছিল। ত্রিনয়নী দেবী মৈনাকের হাতে একটা ছোট উপহার তুলে দিলেন, একটি রূপোর হাতঘড়ি। আপনার সাহায্যের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। এটা ছোট একটা স্মারক। আশা করি এই উপহারটি আমাদের কথা মনে করিয়ে দেবে আপনাকে। মৈনাক অবিচলিতভাবে হাসল। এটা শুধুমাত্র আমার কাজ ছিল, তবে আপনাদের আতিথেয়তায় আমরা সত্যিই খুবই খুশি। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। তাদের বিদায় জানানো হয়ে গেলে মৈনাক আর আমি দুজনেই স্টেশনে পৌঁছতে শুরু করলাম। সন্ধে নেমে আসছিল এবং দূরের আকাশে সূর্য ডুবছিল। রেল স্টেশনের প্ল্যাটফর্মে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আমি বললাম, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল মৈনাক। সত্যি অনেক কিছু শিখলাম। তোমার চোখে সবসময় যে প্রজ্ঞা থাকে সেটাই আমাকে অবাক করে দেয় জানো। মৈনাক কিছুই বলল না, কেবল আমাকে এক কটাক্ষ সহিত দেখলো। দূর থেকে ট্রেনের শব্দ শোনা গেল। চুপচাপ দুজনেই উঠে পড়লাম ট্রেনে। আমরা দুজনেই জানতাম এই গল্পের সমাপ্তি আছে, কিন্তু মৈনাকের জীবন কখনো থেমে থাকবেই না। আগামীকাল নতুন কোনো রহস্য আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করবে।